যে ধরনের মানুষ একদম আমাদের মতো নয় তাদের আমরা সাধারণত এড়িয়ে চলি। বিশেষ করে তার সাথে যদি কিছু রহস্য জড়িয়ে থাকে তাহলে তো ধারে কাছে ঘেঁষি না। যেমন ধরুন সাপ। আপনি যদি জানেনও কোনো সাপের বিষ নেই, তাহলেও সেই সাপকে অল্প হলেও ভয় লাগবেই। কারণ সাপের মুখ, চোখ, কান তেমন কিছুই নেই। সে আনন্দে আছে, রেগে আছে, যন্ত্রণা পাচ্ছে, নাকি তার বুকে প্রতিহিংসার আগুন জ্বলছে, কিচ্ছু বোঝার উপায় নেই। তার পা নেই অথচ হাঁটতে পারে, হাত নেই অথচ জড়িয়ে ধরতে পারে। অতএব বিপদ কোথা থেকে আসবে সেটা না জানাটাই আমাদের কাছে ভয়। তবে অনেক বিদ্বান ব্যক্তি বলে গেছেন বিপদ নাকি বেশিরভাগ সময় আসে নিচ থেকে। আজ আমাদের বন্ধু পুলুর কাছেও নিচ থেকে কিছু একটা উঠে আসবে। তবে ঘাবড়ানোর কিছু নেই, ভয়ানক কিছু নয়, একটা ছোট কাগজের টুকরো। তাতে যা লেখা থাকবে তা আপনারা নিজেরাও মাঝে মধ্যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের ইনবক্সে পেয়ে থাকেন। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প, গড গেম। মা বাইরের দরজায় চাবি দিয়ে বেরিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর খেয়াল হলো আমার, যা একেবারে ভুলে গেছি। ঝুলন্ত দড়িটা উপরে তুলে নিলাম। জানলা দিয়ে হাত কলিয়ে ঠিক 7 বার গোটানোর পর দড়ির ডগায় ঝোলানো ব্যাগটা আমার হাতে আসে। আজও তাই এলো। সেটা জানলার এপারে ঢুকিয়ে নিয়ে আমি মেঝের উপর ফেলে রাখলাম। 1 সপ্তাহ হলো জ্বরে ভুগছি। মা ডাক্তার দেখিয়েছিলেন, তিনি বলেছেন আপাতত আরও 7 দিন স্কুলে না যেতে। অতএব সারাদিন ঘরে বন্দি হয়ে গল্পের বই পড়া, গান শোনা আর ঘুমানো ছাড়া আর কাজ নেই আমার। ও, আর একটা কাজ আছে বটে। বাবা কিংবা মা বাড়ি থেকে বেরিয়ে গেলে দোতলার জানলা থেকে এই দড়িটা ঝুলিয়ে দেওয়া। তারা বাইরের দরজা লক করে চাবিটা ব্যাগে ফেলে দিয়ে যান, আমি আবার সেটা তুলে নিই। কেউ ফিরলে আবার সেই এক পদ্ধতি। বাবাই চালু করেছিলেন ব্যাপারটা। চাবি আনতে বারবার উপরে নিচে করা এক ঝকমারি। বিশেষ করে আমার এই শরীরের অবস্থায় তো একেবারেই অসম্ভব। এই দড়ি দিয়ে চাবি নামানোর কাজটা বেশ লাগে আমার। নিচে গেলাম না, আমাকে কেউ দেখতে পেল না, অথচ উপর থেকে কাউকে দরকারি কিছু একটা দিয়ে দিলাম, অনেকটা ভগবানের মতো। আমিও তাই এই ব্যাপারটাকে মনে মনে একটা নাম দিয়েছি, গড গেম। বেশ না, তাই না? আজ ব্যাগটাকে মাটিতে নামিয়ে রেখে আমি বিছানার কাছে ফিরে এলাম। ওই যে কি, আজ সকাল থেকে একটা জিগস পাজল নিয়ে মেতেছি। পিকাচুর একটা ছবি, সেটাকে কিছুতেই বাগে আনতে পারছি না। পিকাচুর মুশকিলটা হলো সে পুরোটাই হলদে, ফলে কোন পিসটা যে কোন জায়গাতে বসবে সেটা ভেবে বের করতেই কাল ঘাম ছুটে যাচ্ছে। বিছানায় আধশোয়া হয়ে মিনিট 5 হলুদ পিসগুলোকে নিয়ে নাড়াচাড়া করে আমি মহা বিরক্ত হয়ে উঠলাম। এটাকে কিছুতেই জোড়া যাচ্ছে না, কি মুশকিল। ঘাড়ে ব্যথা হয়ে গেছিল আমার। ঘাড়টা চারিদিকে একবার ঘোরাতে গিয়েই একটু আগে তুলে আনা ব্যাগটার দিকে চোখ পড়ল। সেটা আগের মতোই জানলার নিচে উল্টে পড়ে আছে। আরে কি আশ্চর্য, ব্যাগের ভিতর থেকে একটা ছোট্ট কাগজ উঁকি দিচ্ছে। বেশ মনে পড়ছে ব্যাগটা একটু আগে যখন নিচে নামিয়ে দিয়েছিলাম তখনও ওর ভিতরে কোনো কাগজ ছিল না। তাহলে এখন এলো কি করে? অবশ্য মা বেরিয়ে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ বাইরে ঝোলানো ছিল ব্যাগটা। আমি তখন পাজল নিয়ে মেতেছিলাম, ভুলেই গেছিলাম ব্যাগটা তুলে আনার কথা। তখনই বাইরে থেকে কোনোভাবে উড়ে আসতে পারে, কিন্তু হাওয়ায় উড়ন্ত কাগজ ব্যাগের ভিতরেই এসে ঢুকবে, এত কাকতালীয় ব্যাপার। কৌতূহল হতে বিছানা থেকে নেমে আমি জানলার দিকে এগিয়ে গেলাম। আর করে গ্রিল ভেঙে আসার রোদ মেঝেতে শুয়ে রয়েছে। সেই টানেলের মতো রোদে ধুলোর কণারা ছোটাছুটি করছে।
ব্যাগটা তুলে নিয়ে তার ভিতর থেকে কাগজটা বের করে নিলাম। মা মাঝে মাঝে মুদির দোকানের ফর্দ করবার জন্য আমার খাতা থেকে ইঞ্চি চারেক লম্বা কাগজ ছিঁড়ে নেন। অনেকটা সেই রকম সাইজের একটা কাগজ। এটাও সম্ভবত কোনো লাইন টানা খাতার পাতা থেকে কেউ ছিঁড়ে নিয়েছে। কাগজের এক দিকের পিঠ খালি, উল্টো দিকের পাতায় কিছু যেন লেখা আছে। এপাশ থেকে কালির দাগ দেখা যাচ্ছে। পাতা উল্টাতেই লেখাটা চোখে পড়ল আমার। খুদে খুদে অক্ষর, হাতের লেখাটা বেশ কাঁপা কাঁপা। মনে মনে হাসলাম। ঝুলন্ত ব্যাগের ভিতরে কেউ কথাটা লিখে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু কে? খানিক ভাবতেই একটা উত্তর ভেসে উঠল মাথায়। ব্যাগটা পুরোটা নিচে নামিয়ে দিলে সেটা গিয়ে থামে আমাদের একতলার ভাড়াটেদের জানলার সামনে। 1 মাস হলো নতুন ভাড়াটে এসেছে একতলায়। একটা লোক, তার বউ আর তাদের একটা বাচ্চা মেয়ে। বয়স বছর 10-এর বেশি হবে না। সেই জানলা থেকেই ভাড়াটেদের কেউ হয়তো ঢুকিয়ে দিয়েছে কাগজটা। কেউ বলতে একমাত্র মেয়েটাই হতে পারে, নাহলে হাই লিখবে কেন? এই কদিন জানলায় দাঁড়িয়ে মাঝে মাঝেই দেখতে পেয়েছি লোকগুলোকে। কখনো দোকানে যাচ্ছে, আবার কখনো সন্ধ্যের হাওয়া খেতে বেরোচ্ছে। তবে মেয়েটাকে কিন্তু একেবারেই চোখে পড়ে না। বাবা একবার বলছিল বটে যে মেয়েটা নাকি অসুস্থ, বাইরে বেরোতে এমনকি স্কুলে যেতে অবধি পারে না। বাইরে ঝুলন্ত ব্যাগটা দেখে নিজের খেয়ালেই হয়তো কাগজটা ঢুকিয়ে দিয়েছে তার ভেতরে। মেয়েটার জন্য মায়াই লাগলো আমার। একা একা থাকতে যে কি খারাপ লাগে সেটা আমি তো এই কদিনেই বুঝতে পেরেছি। আর আমি তো দিন 7 পরেই ছুটি পেয়ে যাব। এর রোগ যে কবে সারবে কিছুই বলা যায় না। টেবিলের উপর থেকে একটা পেন নিয়ে কাগজের উল্টো দিকে বাংলায় লিখলাম, আমার নাম পুলু। তোমার? একবার ভাবলাম কেটে ভালো নামটা লিখে দিই। আমার ডাক নামটা কেমন যেন মজাদার। তারপর ভাবলাম একবার লিখে যখন ফেলেছি তখন কাটাকাটি করে লাভ নেই। কাগজটা অন্তত সে মিনিট 10 আগে ঢুকিয়েছে। এখন আর জানলার কাছে থাকবে কিনা জানি না। তাও আমি ব্যাগটা ধীরে ধীরে নিচে নামিয়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে ব্যাগে একটা টান পড়তেই বুঝলাম নিচ থেকে কেউ টেনে ধরেছে ব্যাগটা। আশ্চর্য, মেয়েটা কি জানলার পাশেই বসে থাকে নাকি? টানটা কমে আসতেই আমি আবার তুলে নিলাম ব্যাগটা। সেটা উপরে আনতেই আগের কাগজটা দেখতে পেলাম, অর্থাৎ সে জবাব দিয়েছে। কাগজটা খুলেই কিন্তু আমি অবাক হয়ে গেলাম। নাম লেখেনি মেয়েটা, তার বদলে উল্টে একটা প্রশ্ন করেছে। তোমার কি শরীর খারাপ? আশ্চর্য, আমার জ্বরের কথা মেয়েটা জানলো কি করে? যতদূর জানি তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না। তাহলে আমার মা ওর মায়ের সঙ্গে গল্প করতে করতে বলেছে এইসব? হ্যাঁ, হতে পারে। কাগজের হাই লেখা দিকটায় খানিকটা জায়গা তখনও খালি ছিল। সেখানে ছোট করে লিখলাম, হ্যাঁ, কিন্তু জানলে কি করে? নিচ থেকে আবার উত্তর এলো, জানলায় বসে থাকি তো, অনেকদিন হলো তোমাকে দেখতে পাই না। তার মানে এত কিছু খেয়াল করে সে? কিন্তু সারাদিন জানলায় বসে সে করে কি? লোকজন দেখতে দেখতে বোর লাগে না? এবার আমার নিজের খাতা থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে তার উপরে গুছিয়ে বেশ কয়েকটা কথা লিখলাম। সারাদিন কি করো একা একা? আবার নিচে ফেলে দিলাম সেটা। একটু পরেই জবাব এলো, সেই রকমই কাঁপা কাঁপা দুর্বল হাতের লেখা। একটা শব্দ শুধু, ভাবি। কি ভাবো? লেখাটা পাঠানোর আগে আমি জিজ্ঞাসা চিহ্নের পর একটা মুখ এঁকে দিলাম।
মুখের ভুরু দুটোর মাঝখানটা একটু কুঁচকে দিলাম, অর্থাৎ প্রশ্ন। আবার প্রশ্নের উত্তর এলো না। বুঝলাম আমি কি জিজ্ঞেস করছি তাই নিয়ে মেয়েটা একেবারেই চিন্তিত নয়, উল্টে নিজের কথা শোনাতেই বেশি আগ্রহী। উপরে আসা কাগজটা খুলে দেখলাম তাতে লেখা আছে, আমার এখানে থাকতে ভালো লাগে না। কেন? ওরা আমাকে আটকে রাখে সারাদিন, বাইরে বেরোতে দেয় না। এই কাগজটাও ভর্তি হয়ে গেছিল। আমি এবার খাতা থেকে একটা গোটা পাতায় ছিঁড়ে নিলাম, কিন্তু কি উত্তর দেব প্রথমেই ভেবে পেলাম না। ভাড়াটেদের 3 জনের মধ্যে 2 জনকেই আমি সকালে বেরিয়ে যেতে দেখি রোজ। মানে মেয়েটা সারাদিন একাই থাকে, তার উপরে সে অসুস্থ, ফলে তার দিকে নজর দেওয়ার হয়তো কেউ থাকেন। আমারও ঠিক তাই, তবে আমার মা বাবার উপরে কোনো রাগ নেই। এর একটা কারণ এটাও হতে পারে যে মেয়েটার থেকে আমার বয়স একটু বেশি। খানিক ভেবে নিয়ে লিখলাম, শরীর ঠিক হলে উপরে চলে এসো। পরের উত্তরটা পেয়ে আমি এক দমকের জন্য থমকে গেলাম। দরজা তো বাইরে থেকে বন্ধ। তার মানে মেয়েটা দোতলায় আসার চেষ্টা করেছে নাকি? অবশ্য ছাদে যেতে গেলে দোতলা দিয়েই যেতে হয়। আমার নিজের ছাদে যাওয়ার অনুমতি নেই। প্রথমে বাবা অফিসে যায়, তারপর মা বেরিয়ে যাওয়ার সময় দোতলার দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যায়। আমি চাইলেও মা বাবার মধ্যে কেউ না ফিরলে সে দরজা খুলে বেরোতে পারি না। একদিন দুপুরে বিলু এসে জানলা দিয়ে ডাকাডাকি করেছে। আমার হাজার ইচ্ছা করলেও বেরোতে পারি। আজও আমার ভীষণ নিচে যেতে ইচ্ছা করলো, কিন্তু যতক্ষণ না কেউ ফিরছে ততক্ষণ সেটা সম্ভব নয়। আমার এলেও যেতে দেবে কিনা সেই নিয়ে আমার বিস্তর সন্দেহ আছে। মনটা খারাপ হয়ে গেল। জ্বরটা মনে হয় বেড়ে উঠছে। বেশিক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার জন্যই মনে হয়। তাড়াতাড়ি করে কাগজে লিখে দিলাম, আমার শরীর ঠিক হলে নিচে যাও। এইবার মনে হলো আর জবাব আসবে না। ব্যাগটা নিচে নামিয়ে মিনিট 3 পরে আমি তুলে নিলাম। না, এবারও ফেরত এসেছে কাগজটা। আমি খুশি হলাম। কিছু লেখা নেই কাগজে, শুধু আঁকা আছে একটা মুখ, ঠোঁটের মাঝখানটা একটু নিচের দিকে নামানো, অর্থাৎ হাসছে। বাবা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোয়, ফিরতেও দেরি হয় মায়ের থেকে। আজ মা বাড়ি ফিরেই আমাকে একবার দেখে গেল। আমি তখন আর কিছু জিজ্ঞেস করিনি, শুধু বললাম যে সারাদিনে সেরকম জ্বর আসেনি। আধ ঘন্টা পরে মা থার্মোমিটার নিয়ে আমার ঘরে এলো। হাতটা একবার কপালে ঠেকিয়ে জিজ্ঞেস করলো, দুপুরে বেড়েছিল জ্বরটা? হ্যাঁ, একটু। আমি শুয়ে শুয়েই জবাব দিলাম। রোদে দাঁড়াসনি তো? আমি উত্তর দিলাম না, উল্টে একটা প্রশ্ন করলাম, আচ্ছা, একতলার বাচ্চাটার কি হয়েছে গো? কোন বাচ্চা? ওই যে যারা নতুন এসেছে। ও, কি জানি, তবে তোর বাবা বলছিল মেয়েটার নাকি মাথায় গন্ডগোল আছে। কিরকম গন্ডগোল? কি যেন একটা নাম বললো। একটু চিন্তিত দেখালো মাকে। কঠিন কিছু মনে করার চেষ্টা করলে এরকম দেখায় মানুষকে। অ্যাবসিশনাল ডিফাইন ডিসঅর্ডার। নামটা মনে করে একটু বিজয়ীর হাসি হেসে ওঠে মা। সেটা কি? আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করি। একরকম মানসিক রোগ, বাচ্চাদের হয়। এটা হলে ছেলেমেয়েরা খুব ভায়োলেন্ট হয়ে ওঠে, একটু রেগে গেলেই ভয়ানকভাবে আক্রমণ করতে শুরু করে দেয়। একটু ভাবতেই একটা ব্যাপার আমার মাথার মধ্যে পরিষ্কার হয়ে ওঠে। এতক্ষণ হেলান দিয়ে শুয়েছিলাম, এবার উঠে বসে বলি, ও আচ্ছা, এই জন্যই তাহলে বুকে বাড়ি থেকে বেরোতে দেয় না। মা একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়েন। তাও হতে পারে। তাছাড়া মেয়েটা বোবা,
কথা বলতে পারে না বলে অনেক সময় কেউ কিছু না বুঝলে রেগে যেতে পারে, আর রেগে গেলেই ভিতরের ঘর থেকে মায়ের ফোন বেজে উঠতেই উঠে পড়ল মা। তারপর বাইরের দিকে দৌড়াতে দৌড়াতে বলল, তুই একটু ঘুমিয়ে নে বরং, আমি যাই চট করে রান্নাটা সেরে আসি। আমি পাশ ফিরে শুলাম। মনটা আরেকটু খারাপ হলো। একে মেয়েটার মাথার গন্ডগোল আছে, তার উপরে আবার কথা বলতে পারে না। হয়তো সেরকম কোনো বন্ধুও নেই। বাইরের পৃথিবী বলতে শুধু ওই জানলাটা। তাই হয়তো সারাক্ষণ জানলায় বসে মানুষজন দেখে সময় কাটিয়ে দেয়। সকালের কাগজগুলো এখন আমার বালিশের তলায় রাখা আছে। সেগুলো একবার বের করে দেখলাম। মেয়েটার আঁকা সেই হাসি মুখটা এখন যেন আরেকটু বেশি ঝলমল করছে। মা ঘর থেকে বেরিয়ে যেতে একটা বুদ্ধি খেলে গেল আমার মাথায়। এখন নিচ থেকে একবার ঘুরে এলে কেমন হয়? মা এতক্ষণে ফোন সেরে আমার স্যুপের জন্য সবজি কাটতে বসেছে। বাবা আসার আগে অবধি সেসব শেষ হবে না। বাবা আসতে এখনো আধ ঘন্টা দেরি। এই আধ ঘন্টা দরজা আগলাবার কেউ নেই। আমি একবার নিচে গিয়ে একতলাটা দেখেই আসতে পারি। যদিও মেয়েটাকে দেখতে পেলেও আমার বিশেষ কিছুই বলার নেই তাকে, তাও তার সঙ্গে কথা হওয়ার পর থেকেই তাকে দেখার একটা আগ্রহ চেপে ধরেছে আমাকে। ব্যাপারটা মাথায় আসতেই একবার মায়ের ঘরে উঁকি দিয়ে দেখে নিলাম। তারপর পা টিপে টিপে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। দীর্ঘদিন পরে ঘরের চৌকাঠের বাইরে এসে বেশ হালকা হলো মনটা। সেই সাথে ভয়ও করল। কেউ যদি দেখে ফেলে আমি সিঁড়িতে নেমেছি, তাহলেই মাকে বলে দেবে। এসব চিন্তা আপাতত সরিয়ে রেখে আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। মা আজ আলোটা জেলে উপরে যেতে ভুলে গেছে, ফলে সিঁড়ির কাছটা বেশ অন্ধকার হয়ে আছে। একতলার ভাড়াটেরা দরজা খুললেই দেখতে পাবে না আমাকে। পায়ে একটু আওয়াজ না করে তাদের দরজার সামনেটায় গিয়ে দাঁড়ালাম। ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না, তবে কি হলের ভেতর থেকে একটা সরু আলো বাইরে বেরিয়ে আসছে। মানে ঘরের ভিতরে আলো জ্বলছে। একবার কি সেখানে চোখ রেখে দেখব? কথাটা ভাবতেই আমার বুকের ভিতরটা কেমন দুরু দুরু করে উঠল। এতক্ষণ যা করেছি সেটার জন্য শুধু মায়ের কাছে বকুনি খেতাম, কিন্তু অন্যের দরজার কিহোল দিয়ে দেখা তার থেকে বেশ খানিক বড় অপরাধ। মনে মনে কিছুক্ষণ যুদ্ধ করে শেষ পর্যন্ত আমি দরজার সামনে পা মুড়ে বসে পড়লাম। একবার যখন এত দূর এসেইছি তখন কিছু না দেখে ফেরত যাওয়া উচিত হবে না। কিহোল দিয়ে তাকাতে প্রথমে কিন্তু কিছুই চোখে পড়ল না। ঘরের ভিতরে একটা টিউব লাইট জ্বলছে। ভিতরটা বেশ অগোছালো। জামা কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। মাঝবয়সী এক মহিলাকে চোখে পড়ল। ইনি সম্ভবত মেয়েটির মা, তবে চেহারা দেখে মনে হয় যেন ঝড়ের মধ্যে দিয়ে এইমাত্র হেঁটে ফিরেছেন। চুল এলোমেলো, উস্কো খুস্কো, গায়ের শাড়িটা বেশ নোংরা, হয়তো দীর্ঘদিন কাচা হয়নি। বোঝা যায় কোনো একটা কারণে সমস্যায় আছেন তিনি। তার পাশেই একটা লোকের হাত চোখে পড়ল আমার। মেয়েটার বাবা পাশেই বসে আছে, কি যেন বলা বলি করছেন নিজেদের মধ্যে। আর কিছুই কানে আসছে না আমার। মিনিট তিনেক সেইভাবে থেকে উঠে পড়ব ভাবছি, এমন সময় একটা জিনিস ঘটতেই আমার হাড় হিম হয়ে গেল। কি সাংঘাতিক! পা থরথর করে কেঁপে উঠল। আরেকটু হলে মুখ দিয়ে শব্দ বেরিয়ে যাচ্ছিল। কোনো রকমে নিজেকে সামলালাম।
নিঃশ্বাস বন্ধ করে দেখলাম প্রায় একটা জঙ্গলি হায়নার মতো লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল একটা ফুট চারেক লম্বা শরীর। মুহূর্তে বুকের উপর চড়ে বসে চেপে ধরল গলাটা। টিভিতে দেখেছিলাম বুনো সিংহী সামনের দুটো পা দিয়ে গলা চেপে ধরে আর পিছনের পা দিয়ে পেট চিরে শিকারের নাড়ি ভুড়ি বের করে দেয়। মেয়েটাও যেন সেইভাবেই ছিন্ন ভিন্ন করে ফেলতে চাইল শরীরটাকে। একটা কড়কড় আওয়াজ ক্রমাগত বেরিয়ে আসছে তার মুখ থেকে। অত বড় চেহারার লোকটা ছটফট করছে। মহিলা গায়ের সমস্ত জোর একত্রে করেও আলাদা করতে পারছেন না মেয়েটাকে। ভয়ে জ্বর তাড়াতাড়ি ফিরে আসছে আমার গায়ে। নিজে নিজে সিঁড়ি দিয়ে উঠতে পারবো না, মনে হলো ওই খুনি মাথা ঘুরে পড়ে যাব। এর আগে এইটুকু মেয়েকে এত নৃশংস হতে দেখিনি আমি। কোনো রকমে সিঁড়ির দিকে পা বাড়ালাম। সিঁড়ি দিয়ে উঠে সে একবার মায়ের ঘরে উঁকি দিলাম। না, এর মধ্যে আর উঠেছে বলে তো মনে হচ্ছে না। আমি আগের মতোই সন্তর্পণে নিজের ঘরে ফিরে এসে দরজাটা ভেজিয়ে দিলাম। একটু আগে যা দেখেছি তাতে মাথার ভিতরে সব ভাবনাগুলো ঘোঁট পাকিয়ে গেছে। একটা স্বাভাবিক মানুষ রেগে গেলে এতটা ভয়াবহ হয়ে উঠতে পারে? ভাবলাম একবার মাকে সব খুলে বলি। তারপরেই মনে হলো সেটা করতে গেলে আমি যে নিচে গেছিলাম সেটাও স্বীকার করতে হবে। ভেবে চিনতে সাহস হলো না আমার। খানিক পরে বাবা ফিরে এসে আবার এক প্রস্থর দেখে গেল আমাকে। সন্ধে থেকে একটু বেড়েছে জ্বরটা, তবে সেটা সত্যি জ্বর নাকি উত্তেজনায় গা গরম সেটা বুঝতে পারলাম না। রাতে শুয়ে আর ভালো করে ঘুম এলো না। বারবার মনে হতে লাগলো সেই ঝাঁপিয়ে পড়া শরীরটার কথা। ভাগ্যিস মেয়েটাকে বাড়ি থেকে বেরোতে দেয় না। শরীর ঠিক হলেও একটু সাবধানে থাকতে হবে, অন্তত মেয়েটার সামনে যেতে চাই না আমি। আমার উপরেও রেগে গিয়ে ওইভাবে ঝাঁপিয়ে পড়লে। এইসব ভাবতে ভাবতে রাতটা প্রায় না ঘুমিয়েই কেটে গেল। সকালে কিন্তু আর বিছানা থেকে উঠতে পারলাম না। ভোর রাতের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি সারা শরীর অসম্ভব ভারী, মাথায় তীব্র যন্ত্রণা। মা একবার বলেছিল আজ অফিসে যাবে না। শেষে বেলার দিকে আমার জ্বর একটু কমতে কপালে ভাঁজ নিয়ে বেরিয়েই পড়ল। ফোনটা দিয়ে গেল আমার কাছে, বলে গেল দরকার পড়লেই যেন ফোন করিনি। আজ আমি নিজে থেকেই মাকে বললাম দোতলার সদর দরজাটা বাইরে থেকে বন্ধ করে যেতে। ওই মেয়ে কোনো রকমে উপরে চলে এলে আর রক্ষে থাকবে না আমার, আর তাকে চোখে দেখার কোনো শখ নেই আমার। মা বেরিয়ে যেতেই নিচ থেকে তুলে নিলাম ব্যাগটা। না, আজ আর কোনো কাগজ নেই। বুক থেকে যেন পাথর নেমে গেল। কাগজ থাকলে আমার উত্তর দেওয়ার একদম ইচ্ছা ছিল না। এদিকে উত্তর না দিলে বলা যায় না মেয়েটা খেপে যেতে পারতো আমার উপর। তারপরে কোনোদিন সামনে দেখা হলে বেশ বুঝতে পারলাম কাল রাতের দৃশ্যটা চেপে ধরেছে আমাকে। অন্য কিছু করে মাথা থেকে তাড়াতে হবে চিন্তাটা। কি করা যায়? হ্যাঁ, পিকাচুর বাকিটা কমপ্লিট করতে হবে। এতক্ষণ চেষ্টা করার পর একটা ব্যাপার বুঝতে পারছি যে হলুদ টুকরোগুলো দিয়ে হবে না। পিকাচুর গালের কাছের লাল গোল দিয়েই শুরু করতে হবে। মন দিয়ে লাল পিস খুঁজতে লাগলাম আমি। ঠান্ডা জলে চান করে দুপুরে খেয়ে দিয়ে নিলাম। ঘরের ভিতরে খানিক ঘোরাফেরা করলাম। শরীরটা এখন একটু সুস্থ লাগছে। মাথার ব্যথাটা কমছে একটু একটু করে। বাড়ির ভিতরে থাকতে আর ভালো লাগছে না আমার। কবে যে আবার স্কুলে যাব, বিলুদের সাথে মাঠে ক্রিকেট খেলবো, তো আর ভালো লাগে না। বিকেল নাগাদ পিকাচুকে কাবু করতে পারলাম। সে এখন কাটা কাটা শরীরে আমার বিছানার উপরে পড়ে হাসছে, ল্যাজ উঁচিয়ে তাকিয়ে আছে আমার দিকে।
এই দুর্বল শরীরেও আমি প্রায় নেচে উঠেছিলাম। ভাঙা ভাঙা অংশ দিয়ে কোনো কিছু তৈরি করতে পেরে এই যে আনন্দ, যারা না করেছে তারা বুঝতে পারবে না। মাথাটা এতক্ষণের খাটাখাটনিতে আর চলতে চাইছিল না। প্রথমে ঝিমুনি নামলো, তারপর ঘুম। বিছানার উপরে চিত হয়ে শুয়ে একটু একটু করে ঘুমিয়ে পড়লাম। এই এই ওঠ, এই ওঠ। সন্ধেবেলা ঘুমটা ভাঙল মায়ের ডাকাডাকিতে। চোখ মুখ বেশ উদ্বিগ্ন, যেন এইমাত্র ভয়ানক কিছু একটা ঘটেছে। আমি ধড়ফড় করে ঘুম থেকে উঠে বসলাম বিছানার উপরে। নিচ থেকে একটা আওয়াজ আসছে। সম্ভবত অনেক লোকজন মিলে কিছু গুনগুন করছে। বাবার গলাও পেলাম, সেই সাথে পুলিশ ভ্যানের সাইডে। কি ব্যাপার? মেয়েটাকে এত কিছু ঘটে গেল, তুই কিচ্ছু বুঝলি না? মা আগের মতোই হন্তদন্ত হয়ে প্রশ্ন করল। আমি আমি কি বুঝবো? নিজের ভাড়াটেদের কেউ? বাকিটা বুঝতে আমার বেশি সময় লাগলো না। প্রশ্নটা সঙ্গে সঙ্গেই বেরিয়ে এলো। সবাইকেই? না, মেয়েটা বেঁচে আছে খালি। পুলিশ বলছে ও নিজেই নাকি রেগে গিয়ে করেছে। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। কালকের ঘটনাটা দেখার পর এটা আর আশ্চর্য করলো না আমাকে। ওই মেয়েকে বাড়িতে রাখা মানে সে যে কোনো দিন খুন করে ফেলতে পারে। এই বাড়িতে থাকতেই ভয় লাগছে আমার, তো আবার এক ঘরে। ঘণ্টাখানেক পর বাবা উপরে এলো, সেই সঙ্গে দুজন পুলিশ অফিসার। বাবা তাদের বাইরের ঘরে বসিয়ে কথা বলতে শুরু করলেন। তাদের কথা শুনে যতদূর বুঝলাম, খুনটা করেছে কোনো ধারালো অস্ত্র দিয়ে। ভিতর থেকে চিৎকার শুনে রাস্তার লোকেদের সন্দেহ হয়। তারা এগিয়ে এসে দেখেন জানলা ভিতর থেকে বন্ধ। তারা নিজেরাই দরজা ভেঙে ফেলেন, পুলিশে খবর দেন। খানিকক্ষণ কথাবার্তার পর বাবা ডাকলেন আমাকে। আমি দুরু দুরু বুকে বাইরে বেরিয়ে এলাম। পুলিশদের আমি এমনিতেই ভয় পাই। পুলিশ অফিসাররা মনে হয় সেটা বুঝেই আমার দিকে একটা হাত বাড়িয়ে দিলেন। কিন্তু আমার সঙ্গে কি দরকার তাদের? আসলে ওর শরীরটা কদিন হলো ভালো নেই, দুপুরটা ঘুমিয়েই থাকে। একজন পুলিশ আমার কাঁধে একটা হাত রেখে বললেন, তা খোকা, তুমি বিকালের দিকে কিছু আওয়াজ শুনেছিলে? আমি মাথা নাড়লাম। বুকটা একটু একটু করে গরম হয়ে উঠছে। বিড়বিড় করে বললাম, না, বাইরে থেকে কেউ আসলেও। দুজন পুলিশই মাথা নাড়িয়ে চুকচুক করে আওয়াজ করলেন, না না, খুনটা যে মেয়েটা করেছে সে নিয়ে সন্দেহ নেই। সমস্ত রকম এভিডেন্সই সেই কথাই বলছে। ঘরের দরজা জানলাও ভিতর থেকে বন্ধ ছিল। যাই হোক, তুমি ভেতরে যেতে পারো। আমি আর সেখানে দাঁড়ালাম না। জায়গাটা আমার মোটেই ভালো লাগছে না। লোকগুলোর গায়ে কেমন যেন রক্তের গন্ধ। জুতোতেও যেন রক্ত লেগেছিল মনে হলো। কৌতূহলটা কিন্তু পিছু ছাড়ল না। ঘরে এসে শুয়ে পড়লাম, কিন্তু পাখা চালালাম না। চালালে ওপাশের ঘরের কথা শোনা যায় না। প্রথমে বাবার গলাই শুনতে পেলাম। মেয়েটার মাথায় গন্ডগোল আছে শুনেছিলাম, কিন্তু এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে সেটা আপনি না বুঝলেও ওর বাবা মা বুঝেছিলেন। আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি গোটা ঘরে একটা ছুরি তো দূরের কথা, একটা ধারালো জিনিস পর্যন্ত খুঁজে পাইনি। মেয়ের ভয়ই হয়তো রাখেননি ওনারা। কিন্তু এবার মেয়েটা কি হবে বলুন তো?
আগে মেডিকেল চেক আপ হবে, তারপর দরকার বুঝলে কোনো রিহাবের ব্যবস্থা। পুলিশ দুজন উঠে পড়েছিলেন। বাবা মনে হয় তাদের এগিয়ে দিতে গেলেন। দরজার কাছে গিয়ে আবার বাবার গলা শোনা গেল। আচ্ছা, আপনারা বলছেন কোনো ধারালো অস্ত্র ছিল না ঘরে, তাহলে মেয়েটা খুনগুলো করলো কি দিয়ে? সেইটাই রহস্য। মার্ডার ওয়েপনটা খুঁজে পাচ্ছি না, কোন চলছে। আচ্ছা চলি আজ। ওপাশ থেকে আর শব্দ শোনা গেল না। তিনজনেই হয়তো বেরিয়ে গেছেন। আমিও বিছানা ছেড়ে উঠে পড়লাম। একবার দরজার দিকটা দেখে নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম জানলার কাছে। বাইরেটা এখনো অন্ধকার হয়ে আছে। একটা আবছা হাওয়া দিচ্ছে বাইরে। বাড়ির পিছনের দিকের গাছগুলো একটু একটু করে নড়ে উঠছে তাতে। আমার জানলার ঠিক বাইরেই গ্রিলের সঙ্গে লাগানো ছিল দড়ি বাঁধা ব্যাগটা। সেটার ভিতরে হাত ঢোকালাম সাবধানে। ছুরির বাঁটটা হাতে ধরে বের করে আনলাম সেটা। দুপুরে ব্যাগের ভিতরে করে যখন নামিয়ে দিয়েছিলাম তখন চকচক করছিল ফলাটা, এখন রক্তে ভরে আছে। আমার হাতটাও মুহূর্তে তাজা রক্তে লাল হয়ে গেল। তাড়াতাড়ি লুকিয়ে ফেলতে হবে এটা, তারপর আবার রেখে দিতে হবে রান্নাঘরের তাকে। ব্যাগটাতেও রক্ত লেগে গেছে। অন্তত ভিতর দিকটা পরিষ্কার করে নিতে হবে জল দিয়ে। ভিতরটা দেখতে গিয়েই একটা কাগজ চোখে পড়ল আমার। হাত ঢুকিয়ে সেটা বের করে আনলাম। খাতা থেকে ছেঁড়া আর একটা পাতা, এতেও লেগে আছে রক্তের ছিটে। কিছু লেখা নেই, শুধু গোল করে আঁকা একটা হাসি মুখ। সেই মুখের গালের উপরে পেন্সিল ঘষে একটু শেড করে দেওয়া। মেয়েটা আমাকে কৃতজ্ঞতা জানিয়েছে। মনটা ভালো লাগলো আমার। ভারী আনন্দ হচ্ছে এখন। এই দড়ি দিয়ে চাবি নামানোর কাজটা বেশ লাগে আমার। নিচে গেলাম না, আমাকে কেউ দেখতে পেল না, অথচ উপর থেকে কাউকে দরকারি কিছু একটা দিয়ে দিলাম। অনেকটা ভগবানের মতো। আমিও তাই এই ব্যাপারটাকে মনে মনে একটা নাম দিয়েছি, গড গেভ। বেশ নাম, তাই না? কেউ কোনো পেশায় বা শিল্পে হঠাৎ করে অস্বাভাবিক মুনশিয়ানা দেখালে আমরা তাকে একটি বিশেষ নাম দিতে ভীষণ পছন্দ করি। গড অফ ক্রিকেট, গড অফ ফুটবল, গড অফ ইন্ডিয়ান সিনেমা। অর্থাৎ মানুষের সর্বোচ্চ ইচ্ছা হলো ঈশ্বর হয়ে ওঠা। উলুকে আপনারা দোষ দিতে পারবেন না। যোগাযোগ করতে পারেন আমার সাথে shayok@mhstation.com এই ঠিকানায়, বা দেবযানীর সাথে debjani@mhstation.com এই ঠিকানায়। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের গল্প গড গেম। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।